নমস্কার, বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। যুদ্ধ কি শেষে লাগবে ভারতবর্ষের সঙ্গে চীনের? আমরা এই বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদন তৈরি করেছি। আদতে ভারতের সঙ্গে চীনের যুদ্ধ লাগার পরিস্থিতি কি তৈরি হয়েছে, সেটা নিয়ে আমরা পর্যালোচনা করার চেষ্টা করেছি এবং করতে গিয়ে আমরা গিয়েছিলাম প্রাক্তন বিএসএফ এর ডিআইজি সমীর মিত্র, বাংলায় একজন প্রতিষ্ঠিত নাম, তার কাছে আমরা পৌঁছেছিলাম, তার কথা শুনেছি, তাকে আমরা সরাসরি বেশ কিছু প্রশ্ন ছুড়েছিলাম, তিনি উত্তর দিয়েছেন। এই প্রতিবেদনের শেষ পর্বে আমরা এক্স ডিআইজি বিএসএফ এর সমীর মিত্র, ফ্রন্টলাইন ওয়ারিয়ার, প্রাক্তন সেনা আধিকারিক, তার কথা আমরা শুনবো এই প্রতিবেদনে। কিন্তু তার আগে আমরা বাংলার বার্তার এই প্রতিবেদনে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী লাদাখে বা লেতে গেলেন, সেখানকার সেনাদের সামনে অ্যাড্রেস করলেন, একটা গ্যাদারিংকে অ্যাড্রেস করলেন, সেখানে হাসপাতালে গেলেন, ম্যাপগুলো দেখলেন এবং ক্যামেরার ফোকাসটা টেনে নিয়ে চলে গেলেন। এবং নরেন্দ্র মোদী স্বাভাবিকভাবেই, আপনারা জানেন, একটু স্পোর্টসম্যান, মানে স্পোর্টসম্যানশিপ নয়, একটু শো বিজনেস করতে পছন্দ করেন সমস্ত ক্ষেত্রে, যে কাজই করেন, সে আমেরিকাতে যান না ভারতবর্ষে থাকুন, যেখানেই যান। এবং স্বাভাবিকভাবে লে বা লাদাখে যখন গেছেন, সেখানে নরেন্দ্র মোদী কিন্তু ক্যামেরার বুমটাকে সঙ্গে নিয়ে গেছেন, অর্থাৎ সমস্তটা কিন্তু ডাইরেক্ট সম্প্রচার বা ঠিক কিছুক্ষণের মধ্যে ভারতবর্ষের সমস্ত মিডিয়াতে সম্প্রচার হয়েছে এবং বেশ কিছু মানুষ ধন্যি করেছে। আমরা ঠিক এই জায়গাটাতে আসার চেষ্টা করছি যে নরেন্দ্র মোদীটা কেন করলেন, কি করলেন। একটু খেয়াল করে দেখুন যে নরেন্দ্র মোদী কিন্তু কাউকে না বলে গেছেন বলতে আমরা কিন্তু কেউ গতকাল পর্যন্ত জানতাম না যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যাচ্ছেন চীনের সীমান্তে লাদাখে গিয়ে, সেখানে সেনাদের অ্যাড্রেস করবেন, সেখানে হাসপাতালে যাবেন, হাসপাতালের ভেতরে সেখানে যারা অসুস্থ মানুষ তাদের অ্যাড্রেস করবেন, আমরা কেউ জানতাম না। আচমকা গেলেন এবং ভারতবর্ষের মানুষের কিন্তু কিছুটা ফোকাসটা কেড়ে নিলেন এবং সেইখানে দাঁড়িয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করছিলাম যে তার এই ভিজিটের মধ্য দিয়ে কি বার্তা যাচ্ছে যে ভারতবর্ষের সঙ্গে চীনের যুদ্ধ লাগবে। আমরা যদিও মনে করি যে যুদ্ধ লাগার কোনো সম্ভাবনা নেই, কেন এখন স্ট্র্যাটেজিক ওয়ারের যুগ, ফলে স্বাভাবিকভাবেই ভারতবর্ষ এবং চীন দুটোই পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং দুটোর পক্ষে এই মুহূর্তে যুদ্ধ জড়ানোটা দুজনের পক্ষেই কোনোভাবেই সমীচীন নয়। ভবিষ্যৎ কী হবে আমরা কেউ জানি না। আমরা সমীর মিত্র, এক্স ডিআইজি বিএসএফ, তার সঙ্গে কথা বলবো, তার কথা শুনবো, কিন্তু তার আগে আমরা একটি বিশেষ বিষয় আপনাদের নজরে আনবো। আপনারা জানেন বাংলার বার্তা মূলত বাংলার বিষয় নিয়ে আমরা আলোচনা করি। হঠাৎ আপনারা বলবেন যে আপনারা চীনে যাচ্ছেন কেন? চীনের সঙ্গে কোথায় একটা আমাদের আত্মিক সম্পর্ক আছে। 60-এর দশক 70-এর দশকের শুরুতে আমরা চীনের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান, এই স্লোগান বাংলায় শুনেছিলাম, ফলে স্বাভাবিকভাবে চীন সম্বন্ধে একটা অতিরিক্ত আকর্ষণ বাঙালির মনে আছে। 62-র যুদ্ধে চীন ভারতকে আক্রমণ করেছে না ভারত চীনকে আক্রমণ করেছে, সেসব নিয়ে দীর্ঘ বিতর্ক হয়েছে কফি হাউসের টেবিলে, কিন্তু আমরা তাতেও যাচ্ছি না। আমাদের খালি বারবার মনে হচ্ছে এই মুহূর্তে বিজেপি বা নরেন্দ্র মোদী যে এই যে লাদাখে গেলেন এবং মানে বিজেপি নেতা হিসেবে নয়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে গেলেন, নরেন্দ্র মোদী কিন্তু বিজেপিকে অনেকটা টেনে নিয়ে গেলেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষ কিন্তু যে আলোচনাটা করছে যে দেখো ভারতবর্ষে এমন একজন প্রধানমন্ত্রী, তিনি এই মুহূর্তে সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য গেছেন। এখানেই প্রশ্ন, যে একটা প্রশ্ন আমরা বারবার আপনাদের কাছে রাখি, যে মানুষের কোনো একজন মানুষের মুখ কি কোনো দলকে বেনিফিট দেয়? সে নির্বাচন হোক, নির্বাচনের বাইরে হোক, রাষ্ট্র চালানোর ক্ষেত্রে হোক। আমরা ব্যক্তিগতভাবে বা আমরা সমষ্টিগতভাবে মনে করি যে সমস্ত রাজনৈতিক দলগুলো একটা মুখ থাকা দরকার এবং নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টির মুখ। 303টে সিট যে বিজেপি পেয়েছিল লাস্ট লোকসভা নির্বাচনে, মোদী ফ্যাক্টর কিন্তু কাজ করেছিল। বিরোধীরা স্বীকার করুন আর না করুন, আমি নরেন্দ্র মোদীর বিরোধী হতে পারি, কিন্তু নরেন্দ্র মোদীর এই ব্যাপারটাকে অস্বীকার করার অন্তত আমি দেখাতে পারবো না। তার কারণটা আমি আপনাদের পরিষ্কারভাবে এখানে বলা দরকার। সেটা হচ্ছে লোকসভা নির্বাচনে একটু খেয়াল করে দেখুন, বিরোধীরা কিন্তু কোনো মুখ ঠিক করতে পারেনি। কংগ্রেস রাহুল গান্ধীর নেতৃত্বে লড়েছেন, সোনিয়া গান্ধীর নেতৃত্বে লড়েছেন। বিরোধী রাজনৈতিক দলগুলো কেউ কিন্তু স্বীকার করেনি যে ভারতবর্ষে আমরা ক্ষমতায় এলে রাহুল গান্ধীকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করব। ফলে মানুষের কাছে কোনো একটা জায়গায় বিরোধীদের পারসেপশন ভ্যালুটা কিন্তু কমে গিয়েছিল, গ্রহণযোগ্যতাটা কমে গিয়েছিল। নরেন্দ্র মোদীকে কিন্তু বিজেপি মুভ করে দিয়েছিল, ফলে স্বাভাবিকভাবে তার অ্যাডভান্টেজটা বিজেপি পেয়েছে। ঠিক সেইভাবে ইন্ডিভিজুয়াল ম্যাটার্স, এই কথাটাই বলছি, ব্যক্তি কিন্তু কাউন্টেড হয় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে নরেন্দ্র মোদী সৈন্যদের পাশে দাঁড়ানোটা বিজেপি কিন্তু অ্যাডভান্টেজ দিল। একটু ভালো করে ভাববেন, আমি বিরোধী হতে পারি বিজেপির, আমি তৃণমূল করতে পারি, আমি সিপিএম করতে পারি, আমি কংগ্রেস করতে পারি, কিন্তু যা সত্যি তার স্বীকার করাটা উচিত। ঠিক
একইভাবে বারবার বলি, এই ধরুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে, বাংলায় সামনে 2021 নির্বাচন, বারবার আমরা বলছি কংগ্রেস এবং সিপিএমকে একটা মুখ ঠিক করতে হবে। সামনে নির্বাচন জিতলে আমরা বাংলার মুখ্যমন্ত্রী একে করব, এ কথাটা ভাবতে হবে। এবং কংগ্রেস সিপিএম ভাবুক না, অসুবিধাটা কোথায়? আমি এ কথাটা কেন বলছি জানেন তো? বিশ্বাস করুন যে কংগ্রেস এবং সিপিএম কিছু নির্দিষ্ট কর্মসূচি, পলিসি, প্রোগ্রামের ভিত্তিতে এগোতে চাইছে, যেটা কিন্তু বাংলার মানুষ ভালোভাবে নেবে না। করুন না একজনকে মুখ্যমন্ত্রী প্রজেক্টেড, হোক না মোহাম্মদ সেলিমকে মুখ করুন বামপন্থীরা, অসুবিধাটা কোথায়? একটা ট্রায়াল হোক, ডক্টর সুজন চক্রবর্তীর মতো মানুষ আছেন, তাকে মুখ্যমন্ত্রী প্রজেক্টেড করা হোক, যে জিতলে আমাদের জোটের মুখ্যমন্ত্রী হবেন ডক্টর সুজন চক্রবর্তী, কিংবা শ্রমিক লাহিড়ী, শিক্ষিত তরুণ মানুষ, তাকে মুখ করা হোক নিউ জেনারেশনকে উদ্বুদ্ধ করার জন্য। কংগ্রেসের তরফ থেকে হোক, যদি বামপন্থীরা না চান, কংগ্রেসের তরফ থেকে করা হোক অধীর রঞ্জন চৌধুরীকে। অনেকগুলো নাম এরকম আসতে পারে, কিছু না হোক বামপন্থীরা বলুন যে আমরা অশীতিপর শ্রদ্ধেয় বিমান বসুকে আমরা মুখ্যমন্ত্রী প্রজেক্ট করবো, অথবা কংগ্রেস বলুক যে আমরা শোভেন্দ্রনাথ মিত্রকে কংগ্রেসের মুখ প্রজেক্ট করবো। কিন্তু একটা মুখ দরকার, যে কথাটা বলার চেষ্টা করছেন। কে হবেন সেটা সেই সব রাজনৈতিক দলের নিজস্ব আভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু বাংলার মানুষ কিন্তু 2021 নির্বাচন একটা মুখ চায়। যেভাবে ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবঙ্গে মোদীকে সামনে রেখে নির্বাচন জিততে চাইছে, ভুল করবে তারা, তাদের কিন্তু একটা মুখ দরকার। সে সৌরভ গাঙ্গুলি হন, সে দিলীপ ঘোষ হন, যে কেউ হন, ঠিক হোক ভুল হোক, তিনি ডিভিডেন্ড দেবে কি দেবেন না সেটা পরের কথা, কিন্তু ভারতীয় জনতা পার্টির একটি মুখকে সামনে রেখে 2021 নির্বাচনে যাওয়া উচিত। তৃণমূল কংগ্রেসের কথা ধরুন, মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে তৃণমূল কংগ্রেস 2021 নির্বাচন জিতলে সবাই জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন, সেটা সবাই কিন্তু জানেন। কিন্তু ধরুন 2011 পরিবর্তনের সরকার যখন আসছে, তখন কিন্তু সবাই এটা জানে যে 2011 পরিবর্তনের সরকার হলে রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে স্বাভাবিকভাবে মুখ কিন্তু মানুষ খোঁজে, রাজনৈতিক দলগুলো সেগুলো বোঝার চেষ্টা করে না। পাঞ্জাবে অমরিন্দর সিং, উড়িষ্যাতে নবীন পট্টনায়ক, এগুলো মুখ। এই মুখগুলোকে কি করে আপনি অস্বীকার করবেন? এই মুখগুলোকে সামনে রেখে কিন্তু এক একটা নির্বাচনী বৈতরণী পার হওয়া যায়, সঙ্গে থাকে পলিসি, কর্মসূচি, আদর্শ, চিন্তা ভাবনা, সব কিছু থাকে। ঠিক তেমনিভাবে আমাদের বারবার মনে হয়েছে ইন্ডিভিজুয়াল ম্যাটার্স, এটাকে যেসব রাজনৈতিক দল অস্বীকার করার চেষ্টা করেন, তাদের কিন্তু অন্ধের হস্তি দর্শন করেন। তারা কিন্তু মানুষের মনটাকে বোঝার চেষ্টা করেন না, যে মুহূর্তে দাঁড়িয়ে আমি মানুষের রায় নিতে যাব, সিদ্ধান্ত নিতে যাব, তখন কিন্তু মানুষ যেমন আমার নীতি, কর্মসূচি, আদর্শ ভাবে, তেমনি দেখতে চাইবে যে কোন মানুষটাই দলটাকে নেতৃত্ব দিচ্ছেন, কোন মানুষটা আমার নায়ক হলে বা আমি আমার রাষ্ট্রের বা আমার রাজ্যের যিনি ক্ষমতাসীন হবেন তার প্রধান মুখ হলে আমি বেনিফিটেড হব। এই চিন্তা ভাবনাটা, মনস্তত্ত্বটা সেই মানুষের মধ্যে করে, কিন্তু রাজনৈতিক দলগুলো সেটাকে অস্বীকার করার চেষ্টা করে। এ কথা বলতে বলতে আজকে আমরা একটা ছোট্ট ইন্টারভিউ, সাম্প্রতিককালে না, বেশ কিছু কাল আগে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য, আনন্দবাজার পত্রিকার ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য, তিনি তার ইন্টারভিউটা নিয়েছেন সম্ভবত সাফ কথা একটি টেলিভিশন শোতে, এবং সেই ইন্টারভিউটা নিতে গিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে সরাসরি জিজ্ঞেস করেছেন, আচ্ছা জ্যোতি বসুকে সরিয়ে ঠিক নির্বাচনের কিছুদিন আগে আপনাকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রজেক্ট করার কি সিপিএমের একটা মাস্টার স্ট্রোক হয়েছিল? বুদ্ধদেব বাবু কি উত্তর দিয়েছেন সেটা আপনারা শুনবেন, আপনাদের শোনাবো। সেখানে বলেছেন যে অবশ্যই ব্যক্তির মুখটা কাউন্টেড হয়, কিন্তু আমরা আদর্শ, নীতি, কর্মসূচির ভিত্তিতে আমরা বামপন্থীরা মানুষকে কাছে টানতে চাই। বুদ্ধদেব বাবু কিন্তু সেদিনকে অস্বীকার করতে পারেননি যে ইন্ডিভিজুয়াল ম্যাটার্স, যেটা আমরা বলছি ব্যক্তি কাউন্টেড হয়, ব্যক্তির মুখটা কাউন্টেড হয়, সেটাকে কিন্তু উড়িয়ে দিতে পারেননি। আসুন এই মুহূর্তে এই প্রতিবেদনে বহুদিন আগে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সাংবাদিক গৌতম ভট্টাচার্যকে ইন্টারভিউয়ে কি বলেছিলেন ব্যক্তি সম্বন্ধে একটু শুনুন। বুদ্ধদেব বাবুকে এই অনুষ্ঠানে আসার জন্য আমি ধন্যবাদ জানাই। একটা কথা কিন্তু রাজনৈতিক মহলে বারবারই বলা হচ্ছে যে সিপিএম এর অবস্থা বা বামফ্রন্টের অবস্থা এবার আরো অনেক অনেক করুণ হতো যদি না 6 মাস আগে আপনি হঠাৎ মুখ্যমন্ত্রী হতেন। এবং অনেকেরই ধারণা যে আপনি মুখ্যমন্ত্রী হওয়ার পর মানুষকে অদ্ভুতভাবে আপনার ব্যক্তিগত ক্যারিজমা দিয়ে হোক বা অন্য কোনোভাবে অনেকভাবে মানুষকে ব্যক্তিগতভাবে টেনে এনেছেন বামফ্রন্টের দিকে। এই যে রদবদলটা ঘটলো, এটা কি একটা স্ট্র্যাটেজি? এটাই তো মনে হচ্ছে টার্নিং পয়েন্ট হয়ে গেল। এই যে জ্যোতিবাবুর চলে যাওয়া আপনার আশা, এটা কি হিসেব কষে যেভাবে ওয়ানডেতে একজন ব্যাটসম্যানকে আগে পাঠানো হয় আরেকজনকে পরে পাঠানো হয় সেরকম কোনো ব্যাপার? দেখুন, ব্যক্তির খানিকটা ভূমিকা থাকে, এটা ঠিক, কিন্তু আমরা বামপন্থীরা মনে করি আমাদের ইতিহাস বোধ যা, তাতে ব্যক্তির ভূমিকার থেকে অনেক বেশি ভূমিকা থাকে আদর্শের, নীতির, প্রোগ্রাম, কর্মসূচির। আদর্শ, নীতি, কর্মসূচির প্রশ্নেই মানুষকে টানা যায়।
মানুষকে সঙ্গে আনা যায়। ব্যক্তির ভূমিকাটা সেখানে ইন্ডিভিজুয়াল ম্যাটার্স, অর্থাৎ ব্যক্তি কিন্তু কাউন্টেড হয়, সাধারণ মানুষ কাউন্ট করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, সাক্ষাৎকার দিতে গিয়ে এটিকে কিন্তু অস্বীকার করতে পারেননি। কিন্তু দিন যত গড়িয়েছে ভারতীয় রাজনীতিতে বা বাংলার রাজনীতিতে বারবার কিন্তু উঠে এসছে ব্যক্তির মুখ। অতীতেও ছিল, ধরুন 1948 থেকে 1962 পর্যন্ত ডক্টর বিধানচন্দ্র রায় কংগ্রেসের মুখ হিসেবে টেনে নিয়ে গিয়েছিলেন কংগ্রেসকে। 62 থেকে 72 পর্যন্ত কিন্তু বাংলার রাজনীতিতে সেভাবে কোনো রাজনৈতিক মুখ সামনে আসেনি বলে অস্থিরতাটা তৈরি হয়েছিল। পরবর্তীকালে 1977-এর পরে জ্যোতি বসুর নেতৃত্বে কিন্তু যখন বামফ্রন্ট সরকার শুরু হলো, জ্যোতি বসুর মুখটা কিন্তু কাউন্টেড হয়েছিল। তার পরবর্তীকালে বুদ্ধদেব ভট্টাচার্যকে সামনে নিয়ে এসে অনিল বিশ্বাস যে মাস্টার স্ট্রোকটা ফেলেছিলেন এবং সেই সময় দাঁড়িয়ে তার ডিভিডেন্ড পেয়েছিল বামপন্থীরা, কেউ অস্বীকার করতে পারেননি। বুদ্ধদেব বাবু সজ্জন লোক, ফলে স্বাভাবিকভাবে সেদিন কিন্তু অস্বীকার করতে পারেননি। ইন্ডিভিজুয়াল ব্যাপারটাকে খুব বেশি গুরুত্ব না দিয়ে একটু পাশ কাটিয়ে গিয়ে বলেন নীতি আদর্শ কর্মসূচির ভিত্তিতে আমরা বামফ্রন্টের পক্ষ থেকে মানুষকে কাছে টানতে চাই। ঠিকই তারা চেষ্টা করেছেন, সেটা অস্বীকার করবো না, কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের মুখটা কাজ করেছিল। 2011-র পরিবর্তনের সরকারের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিডেন্ডটা কিন্তু রাজ্যের তৃণমূল পেয়েছিল, রাজ্যের মানুষ পায়নি। আবার বলছি, রাজ্যের মানুষ গত 9 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়াতে তার সুফলটা পায়নি, কিন্তু তৃণমূল দলটা তার সুফলটা পেয়েছিল। ফলে একটা মুখ দরকার। 2021-এ কংগ্রেস সিপিএম চিন্তা করুক এখন থেকে একটা মুখ কাকে আনবেন, বিজেপি চিন্তা করুক একটা মুখ কাকে আনবে, তা নাহলে কিন্তু তৃণমূলের সঙ্গে টক্কর দেওয়া মুশকিল। কথা বলে এই মুহূর্তে আবার চলে যাচ্ছে ইন্ডিভিজুয়াল ম্যাটার্স। ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় ক্ষেত্রে সেখানে কিন্তু নরেন্দ্র মোদীর ইন্ডিভিজুয়াল ম্যাটার্স অর্থাৎ তাঁর ব্যক্তিগত মুখটা কিন্তু কাজে লাগছে। ভারতীয় জনতা পার্টির মাঝে মাঝে আলোচনা বিভিন্ন সংবাদ মাধ্যমে শোনা যায় যে নরেন্দ্র মোদীর পরে কে টেক ওভার করবে। সেটা সবাই জানেন যে অমিত শাহ টেক ওভার করবেন, কিন্তু অমিত শাহর মুখটা কিন্তু সার্বজনীন হয়নি, এটা বলা পরিষ্কারভাবে ভালো। যে কোনো শোম্যানশিপের ফলে নরেন্দ্র মোদী নিজের অবয়বটাকে এমন একটা জায়গায় রেখেছেন, অনেক ভুলভ্রান্তি সত্ত্বেও এমন একটা জায়গায় নরেন্দ্র মোদী নিজেকে প্লেস করে রেখেছেন। মানুষ কিন্তু ভুল হোক ঠিক হোক তার প্রতিটি স্টেপকে ফলো করে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রতিবেদন যখন তৈরি করছি, লেতে বা লাদাখে তার ওই কর্মসূচি, তার ঘুরে বেড়ানো, তার সৈন্যদের কাছে যাওয়া, পৌঁছানো, বিভিন্ন জায়গাগুলো বারবার আমি আমরা নোট করছিলাম যে এটা কিন্তু তাকে নয়, ভারতীয় জনতা পার্টিকেও ডিভিডেন্ড দিচ্ছে। অস্বীকার করে লাভ কি? বিরোধী রাজনৈতিক দলগুলোকে এটা ভাবতে হবে, না ভাবলে কিন্তু সমস্যা। তার কারণ যে কোনো রাজনৈতিক মুখ দলকে ডিভিডেন্ড দেয়। আপনাদের এই প্রসঙ্গে বারবার একটা কথা বলবো, কিভাবে মুখ, কিভাবে শোম্যানশিপ, তার একটা ছোট্ট উদাহরণ গল্প মনে পড়ছে বলে আপনাদের বলছি। আপনার মনে আছে 2019-এর লোকসভা নির্বাচন, ঠিক সেই সময় দাঁড়িয়ে যখন নির্বাচনের ঠিক 2 দিন আগে নির্বাচনী প্রচার পর্ব টাইমটা শেষ হয়ে গেল এবং শেষ হয়ে যাওয়ার পর পরের দিন, সম্ভবত সেটা শনিবার, কোনো একটা ছুটির দিন ছিল, সেদিন কোনো রাজনৈতিক দল নির্বাচনী প্রচার করতে যেতে পারছেন না। আমরা দেখেছিলাম সেই সময় নরেন্দ্র মোদী চলে গেলেন একটা মন্দিরে পুজো দিতে এবং স্বাভাবিকভাবে সেটা আগে অ্যানাউন্স ছিল। সমস্ত ক্যামেরাম্যানরা, সমস্ত গণমাধ্যম, সংবাদ মাধ্যম গেল এবং গিয়ে দেখা গেল যে নরেন্দ্র মোদী হাত জোর করে নমস্কার করে ঈশ্বর দর্শন করছেন। যেদিন নির্বাচনের দিন, ফাইনাল অর্থাৎ ভোটের দিন, সেদিন সমস্ত সংবাদপত্রে কিন্তু নরেন্দ্র মোদীর ওই ছবিটা বেরোলো। কি অসাধারণ, আমি হচ্ছি শোম্যানশিপ বলছি, তিনি তাকে নিজেকে কতটা কিভাবে প্রজেক্ট করেন সেটা কিন্তু একটা লক্ষণীয় ব্যাপার। তার সঙ্গে আমি অমত হতে পারি, তার তীব্র বিরোধী হতে পারি, কিন্তু তার এই শোম্যানশিপটাকে অস্বীকার করতে পারি না। ভারতবর্ষের রাজনীতিতে এই শোম্যানশিপের একটা জায়গা কিন্তু তৈরি করেছেন নরেন্দ্র মোদী। ঠিক কথা বলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বাংলার বার্তায় আমরা ঠিক করেছিলাম যে বিশিষ্ট একজন প্রাক্তন সেনা আধিকারিককে নিয়ে আসবো এবং শ্রী সমীর মিত্র দীর্ঘদিন ডিআইজি ছিলেন বিএসএফ-এর, তাকে আমরা সরাসরি টেলিফোনে ধরে নরেন্দ্র মোদীর এই লেতে গিয়ে সেনাদের সঙ্গে সময় কাটানোটাকে তিনি কিভাবে দেখেছেন সরাসরি কিছু কথা বলেছেন। আসুন বাংলার বার্তার এই প্রতিবেদনে আমরা শুনি। লাদাখে প্রধানমন্ত্রী গেছেন এবং আমি এই ব্যাপারটাকে সম্পূর্ণ সমর্থন করি যে প্রধানমন্ত্রী তিনি ফরওয়ার্ড এরিয়াতে যে সেখানকার লোকাল কমান্ডার এবং জওয়ানদের সঙ্গে তিনি মিলিত হয়েছেন, তাদের সামনে নিজের ওজস্বী মন্তব্য রেখেছেন আবেগপূর্ণ। কারণ কোন সেনা শুধুমাত্র অস্ত্র দিয়েই কিংবা সামরিক কৌশল দিয়েই যেতে না,
সবচেয়ে বড় হাতিয়ার যেটা আমাদের যুদ্ধের সময় দরকার সেটা হচ্ছে সামরিক বাহিনীর মনোবল। এবং সেখানে প্রাইম মিনিস্টার নিজে যে সেই জায়গায় যে মনোবলটা তিনি, আমি তো মনে করি তার কথা বলার পরে তার মনোবলটা যথেষ্ট বাড়বে। কিন্তু এই ব্যাপারে আমার এখন মানে যেটা একটুখানি পিছনের দিকে যদি যাই, যখন 15-16 রাত্রে আমাদের 20 জন ব্রেভেস্ট অফ দ্য ব্রেভস সোলজাররা তাদের দেশের জন্য পিএলএ দের সঙ্গে মানে হাতাহাতি সেই যুদ্ধে তারা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন। কিন্তু তারপরে যখন মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্য রাখেন, তাতে একদম যেটা হলো সেটা একটু আশ্চর্যজনক এবং আমি ব্যক্তিগতভাবে কিছু ব্যথিত হয়েছিলাম ঠিক যখন উনি বলেছিলেন যে আমরা কোনো অন্যের ইয়েতে ঢুকিনি এবং অন্য কেউ আমাদের টেরিটরিতে ঢোকেনি। ঠিক একদম। তাহলে তাই যদি হবে তাহলে যে জেনারেলদের মিটিংটা কিসের জন্য? ঠিক। তাই যদি হবে তাহলে এই 20 জনের আত্মাহুতি কিসের জন্য? ঠিক। তাই যদি হবে তাহলে আমরা ফিঙ্গার 4 থেকে এগোতে দিচ্ছে না কেন? পিএলও কেন আমাদের আটকে দিয়েছে? তাই যদি হবে ফিঙ্গার 4 থেকে ফিঙ্গার 8 এই 8 কিলোমিটার, প্রায় 8 কিলোমিটার যে স্পার এন্ড মাউন্টেনিয়াস এরিয়া, যেখানে পিএলএ খুব ভালোভাবে নিজেদের ফর্টিফাইড করেছে বাংকার এন্ড আদার ডিফেন্স পোস্টার নিয়ে, তাই যদি হবে তাহলে এই যে প্যাংগং শো এই লেকের উপরে তা ওরা কি করে নিজেদের অধিকার বলতে পারে? তাই যদি হবে তাহলে কি করে বলতে পারে গালওয়ান ভ্যালি ইজ আ সভারেন পার্ট? সুতরাং এই জিনিসগুলো যখন প্রধানমন্ত্রী বলেছিলেন, আমি ব্যক্তিগতভাবে ব্যথিত হয়েছিলাম। এটা কি হলো? এরকম একজন অত্যন্ত অভিজ্ঞ যিনি রাজনীতিতে বহুদিন ধরে রয়েছেন, এবং তার অর্থ কি যে আমাদের মাননীয় রক্ষামন্ত্রী যা বলেছেন, যে যিনি বলেছিলেন যে সাইজেবল নাম্বার পিএলও হ্যাজ অলরেডি কাম। সুতরাং এই জায়গাগুলোতে যখন তার আমি ব্যক্তিগতভাবে সত্যি, এবং শুধু তাই নয়, আমার মনে হয় যে ভারতবর্ষের অনেক মানুষ সেটাকে মেনে নিতে পারেননি, বিশেষ করে যারা সামরিক বাহিনীতে চাকরি করেছেন। হয়তো যারা সার্ভিং তারা বলতে পারেন না, কিন্তু রিটায়ার্ড অনেক জেনারেল তারা তাদের মন্তব্য রেখেছেন পাবলিক ডোমেনে। একদম। তারপরে আজকে ওনার যাওয়ার কথা না, হি পুলড আপ এ ভেরি বিগ সারপ্রাইজ। খুব ভালো হয়েছে। এবং উনি যে বক্তব্যটা রেখেছেন সেই জায়গাটায় আমি তো বলবো খুব ভালো হয়েছে। আইটিবিপি কেও সঙ্গে রেখেছেন তিনি। তার বক্তব্যের মধ্যে তিনি প্যারামিলিটারি ফোর্স, অন্যান্য বিএসএফ, সিআরপিএফ, যারা এসএসবি, সিএসএফ তাদেরও রেখেছেন, এবং বেশ ওজস্বিনী ভাষায় যেটা উনি, ওটা আমার মনে হয় ঈশ্বরের আশীর্বাদ আমাদের প্রধানমন্ত্রীর ওপরে, ভালো বক্তা উনি। কিন্তু প্রশ্নটা কিন্তু তা নয়। প্রশ্নটা হচ্ছে গালওয়ানে উনি গেলেন, মানে উনি লাদাখে গেলেন, খুব ভালো করেছেন। চায়নার যে ওদের যে রিয়াকশনটা ফরেন মিনিস্ট্রি যেটা খুব ব্রিফলি দিয়েছে, ভেরি ভেরি মিনিংফুল ইন দা সেন্স, ওরা বলছে যে চায়না সবসময় দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো চায়। ঠিক। যদিও আমি একজন ভারতীয় হিসাবে চায়নার স্টেটমেন্টকে সবসময় নেব উইথ এ পিঞ্চ অফ সল্ট। ঠিক। কারণ ওদের বিশ্বাস করার মতো বিশ্বাসযোগ্যতা ওদের আর নেই। ঠিক। সেই 62 থেকেই আমরা দেখে আসছি। যখন এই 2014 না 15 যখন এসেছিলেন ওদের প্রেসিডেন্ট, এবং দুজনেই ওই ঝুলাই ঝুলেছিলেন, তখন আবার অরুণাচলের দিকে ইন্ট্রুশন হচ্ছিল। সবরমতী তীরে দোলনা ডিপ্লোমেসি যেটাকে বলা হয়। দোলনা ডিপ্লোমেসি যেটা বলা হয়। সুতরাং সেই জায়গায় এছাড়াও যেটা প্রশ্ন হচ্ছে যে যেভাবে মোবিলাইজেশন হয়েছে চায়নার এত প্রায় 2.5 মাস ধরে, কিংবা তারও বেশি, রাদার এপ্রিল থেকে নিয়ে আজ পর্যন্ত, এবং আমাদের তরফ থেকে যে ভেরি হেস্টেলি হলেও মোটামুটি অর্গানাইজড আমরা অনেকটা, সেই জায়গাটায় যে কি মানে যখন ফেস টু ফেস কিংবা আইবল টু আইবল হয়, দেয়ার উইল বি লট অফ প্রভোকেশন।
স্যার একটা প্রশ্ন আপনার কাছে, কমন পিপলের কিন্তু বারবার এই প্রশ্নটা মনে যাচ্ছে, মানে আপনি তো দীর্ঘদিন সেনাবাহিনীতে সঙ্গে যুক্ত ছিলেন, ফ্রন্টলাইন ওয়ারিয়ার হিসেবে ছিলেন, আপনার কি মনে হয় আলটিমেটলি দুটো দেশই যুদ্ধের রিস্কের মধ্যে যাবে? আমার মনে হয় না, কারণ যুদ্ধ কোনোদিনই কেউ জয়ী হয়নি। হ্যাঁ হ্যাঁ, যুদ্ধ কোনোদিনই কোন রকম ভাবে ভালো কিছু আনেনি, মানুষের আবেগকে উস্কে দিয়ে, কারণ যুদ্ধ ধ্বংস আনে। ঠিক। তবে হ্যাঁ, আমার যুদ্ধের যদি প্রস্তুতি থাকে তাহলে যুদ্ধ কিন্তু সহজে আসবে না। ঠিক। কারণ যে আমাকে আমার বিরুদ্ধে যুদ্ধ করবে, সে যদি জানে যে শুধুমাত্র সে ইট উইল নট বি এ কেক ওয়াক, তাহলে সেও কিন্তু একাধিকবার চিন্তা করবে যে আমি এখন যুদ্ধে নামবো কিনা। কেন প্রত্যেকটা কমান্ডার, বিট এট দ্য পলিটিক্যাল লেভেল অর এট দি মিলিটারি লেভেল, সব সময় একটা অ্যাপ্রিসিয়েশন করা দরকার যে আমি যদি যুদ্ধ করি হোয়াট ইজ মাই গেইন। ঠিক। এবং তারাও সেইভাবেই চিন্তা করবে। and as a commander always think of putting on the shoes of the enemy, exactly, what is going in his mind. আমাদের দুর্ভাগ্য যে আমাদের যারা প্রশাসনে আছেন, শাসনে আছেন, তারা ওই প্রেসিডেন্টকে দেখেছেন চায়না, তার সঙ্গে অনেকভাবে বোধহয় 18-19 বার এই বছরে সাক্ষাৎকারও হয়েছে, কিন্তু তার মনের মধ্যে কি চলছে সেইটা কিন্তু কেউ পড়ার চেষ্টা করেনি। ঠিক। কারণ চায়নার বডি ল্যাঙ্গুয়েজ ডিসাইফার করা ইট ইজ ভেরি ডিফিকাল্ট। ঠিক। বিকজ দে ডোন্ট গিভ এনি কাইন্ড অফ এক্সপ্রেশন অর ক্লু। সেই জায়গাটাই বোধহয় আমাদের আরো বেশি দরকার, যে কোনো শত্রুর সঙ্গে ডিল করতে গেলে। এখন এই জায়গাটায় চায়নার তরফ থেকে হতে পারে কোনো প্রভোকেশন হবে, কিন্তু সেই জায়গায় প্রভোকেশনে যেন আমরা চায়নার ফাঁদে পা না দেই। আমি এই জন্য বলছি যে আজকে একটা মোটামুটি মেজর কান্ট্রিজ আর নট লাইকিং চায়নাস এন্টায়ার দিস মুভ অ্যান্ড their activities. কোভিড থেকে নিয়ে যাই হোক না কেন, আজকে আবার চায়না একটা রাশিয়াকে ডিসপ্লিজ করে দিয়েছে যখন ও বলেছে যে ভ্লাদিভস্টক was annexed by রাশিয়া 1860-তে। অর্থাৎ চায়না কি মনে করছে যে পৃথিবীর অর্ধেক পৃথিবী চায়নার ছিল, যেদিকেই তাকাচ্ছে বলছে যে না এটা আমাদের ছিল। তাহলে অন্য দেশগুলো কোত্থেকে আসলো? আজকে তুমি ভুটানের দিকে নজর দিচ্ছ, আজকে তুমি নেপালকে আস্তে আস্তে গ্রাস করছো, আজকে তুমি বাংলাদেশের মধ্যে ঢুকে পড়েছো, তারপরে এবং ভারতবর্ষের একটা বিশাল ভূখণ্ড তুমি আকসাই চীন। স্যার আপনি হয়তো জানেন যে হংকং এ চাইনিজ ল রিসেন্টলি ইমপ্লিমেন্ট করা হলো, মানে যেটা চাইনিজ ল ইমপ্লিমেন্টেশন ছিল না ওদের একটা ট্রিটি অনুযায়ী। ভেরি রিসেন্টলি গত 3 দিনের মধ্যে এটাকে ইমপ্লিমেন্ট করে দেওয়া হলো হংকং এ। তাইওয়ানটা একটা ইনস্ট্যান্স, টিবেট তো দখল করে রেখে দিয়েছে, জাপানের সঙ্গে একটা সংঘাতে বাতাবরণ তৈরি করেছে। মানে সব মিলিয়ে কি চীন কি চাইছে, আপনার কি মনে হচ্ছে স্যার? না এই চাইনিজ এটা কিন্তু ইট উইল বি এ বুমেরাং দি হংকং মনে হচ্ছে। কারণটা হচ্ছে যে ওদের মানে যে অ্যাক্টটা ওরা করেছে সিকিউরিটি, তাতে বলছে যে এনি প্রোটেস্টার টু বি পুট বিহাইন্ড বার ফর লাইফ, মানে লাইফ ইমপ্রিজনমেন্ট। কিন্তু হংকং এর রাস্তায় তো বাচ্চা থেকে 4 বছরের বাচ্চা থেকে সবাই করছে। কালকে একজনকে মাত্র ধরতে পেরেছে। আর এইখানে না, এইখানটায় হচ্ছে একটা গ্লোবাল যে ওপিনিয়ন, যে ইউকে অলরেডি বলে দিয়েছে যে ওখান থেকে যদি কেউ আমার দেশে আসতে চায় আমি তাদের আশ্রয় দেবো। এবং সেই জায়গাটায় ইউএস অলরেডি দে হ্যাভ অলরেডি ডিক্লেয়ার্ড সাম কাইন্ড অফ স্যাংশনস এগেইনস্ট চায়না। সুতরাং এই জায়গাটায় আমার মনে হয় যে ইন্ডিয়া ইজ অ্যান অ্যাডভান্টেজিয়াস পজিশন ইন দ্য ইন্টারন্যাশনাল ফোরাম। সেই জায়গায় যদি যে চীনকে তার নিজের জায়গাটাকে দেখিয়ে দেওয়া যায় যে ইউ আর লাইক এনি আদার কান্ট্রিজ ইন দিস ওয়ার্ল্ড, তুমি যত পাওয়ারফুলি হও না কেন, তোমার এই দাদাগিরি পৃথিবীর অন্যান্য দেশগুলো কিন্তু পছন্দ করছে না। সুতরাং এই যে যৌথ শক্তিটা ডিপ্লোম্যাটিক্যালি হোক আর মিলিটারিলি হোক, আমার মনে হয় সেটা চীনার থেকে অনেক বেশি শক্তিশালী হবে। এবং তারা হয়তো তাদের যে বর্তমান পশ্চাৎ, সেই পশ্চাৎটার থেকে হয়তো ফিরে যাবে। তবে
আজকে যে তাদের ডিপ্লয়মেন্ট, তারা সহজে সেখান থেকে নড়বে বলে আমি মনে করছি না। সিমিলারলি আমাদের যারা ওখানে ডিপ্লয়েড হয়েছেন তারাও অনেক সময় কি হয় যে দিস আর অল টেম্পোরারি হয়ে যায়, যে ঠিক আছে 2 মাস 3 মাস। নো, আই থিঙ্ক আওয়ার ডিপ্লয়মেন্ট উইল অলসো কন্টিনিউ টু স্টে দেয়ার। তাহলে চায়নাকে বিশ্বাস করে, ওদিকে পাকিস্তানকে বিশ্বাস করে কার্গিল হয়েছিল, চায়নাকে বিশ্বাস করে অলরেডি এতগুলো জায়গায় তারা এগিয়ে এসেছে এলএসি থেকে। এরপরেও যদি আমরা তাদের মানে থেকে না শিখি, তাহলে আমরা বলবো যে আমরা একান্ত ভাবেই মানে নির্বোধ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ স্যার, খুব ভালো লাগলো, আপনার সঙ্গে আমরা যোগাযোগ রাখবো, খুব ভালো লাগলো স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর নট এট অল। আপনি আমাকে বললেন বলতে, সুতরাং আমি আপনাকে যথেষ্ট মানে শ্রদ্ধা করি। না, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ, আমরা যোগাযোগ রাখবো। থ্যাংক ইউ।